ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে আজকে আমরা একটি নতুন বিজয় অর্জন করেছি এবং আমাদের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে গঠন করা শেষ। অনেকের মনে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবেন বা কতদিন অবশ্যই তাদের থাকা উচিত। দেখুন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবেন বা কতদিন থাকা উচিত এই জিনিসটা বোঝার আগে আপনাকে আরেকটু কিছু ছোট এবং সহজ জিনিস বোঝা লাগবে। গত আওয়ামী সরকারের যে শাসনামল দীর্ঘ সময় ধরে ছিল, এই দীর্ঘ সময়ের শাসন ক্ষমতার মধ্যে দিয়ে জনগণ যেমন তাদের ভোট প্রদানের ক্ষমতা হারায়, তেমনি দেশের প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা অঙ্গে তারা পছন্দ দিয়ে যায়। আর এই দীর্ঘ ধরনের পচনে এখন আমাদের দেশ যে পর্যায়ে রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রশাসন, বিচার ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা, সবটিতে পচনের যেই সর্বশেষ রূপ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই অবস্থায় রয়েছে। সে জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এই প্রত্যেকটা সংগঠনের একটা সংস্কার করার চেষ্টা করবেন এবং তিনি ততদিন পর্যন্ত কাজ করবেন যতদিন না দেশে একটি ভোট গ্রহণ এবং ভোট প্রদানের মতো সুষ্ঠু পরিবেশ বজায় না আসে। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে বাংলার ছাত্র জনতা, কৃষক, শ্রমজীবী মানুষ নতুন এক বিজয় অর্জন করেছে এবং আমি এবং আমরা সবাই মনে করি যে প্রত্যেকের রাষ্ট্রীয় সফলতা কামনার মধ্যে দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ব, যেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা এমন থাকবে যে স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে পরবর্তীতে আমাদের মনে হবে না যে আমরা পার্শ্ববর্তী কোনো দেশে 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এবং অঢেল টাকা খরচ করে চিকিৎসা ব্যবস্থা নিব। সে প্রত্যাশা আমার আপনার সবার। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে ইতিমধ্যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এই সরকারের মেয়াদ কতদিন হবে বা কতদিন হওয়া উচিত? এই জিনিসটি বোঝার আগে একটি সহজ বিষয় আমাদেরকে বুঝতে হবে। এই ফ্যাসিস্ট, খুনি, গুনখুম এবং লুটতরাজ করা সরকার, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার মধ্যে দিয়ে দেশের সর্বোচ্চ অঙ্গে, হৃৎপিণ্ডে পছন্দ দিয়ে গেছে। দেশকে একবারে খালি করে তারা লুটে ফুটে যে যতটুকু পেরেছে ততটুকুই করেছে। সে জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের এই দেশকে পুনর্নির্মাণ করা একটু চ্যালেঞ্জ হিসেবেই আমি দেখছি। অন্তর্বর্তী সরকার অ্যাটলিস্ট ততদিন থাকবেন যতদিন না জনগণ তাদের ভোট প্রদানের মতো একটি সুষ্ঠু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে মনে না করছে এবং ভোট গ্রহণ প্রদান করার যেই কর্মসূচি, এর যেই ব্যবস্থাপনা, সেই সব কিছুকে ঢেলে আবার গণতান্ত্রিক উপায়ে সাজাতে যতদিন লাগবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কাজ করবেন। এছাড়াও দেশের যে শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আরও অন্যান্য যে প্রশাসন আমলা রয়েছেন, প্রত্যেকটা অঙ্গ, যেমন মানুষের প্রত্যেকটা অঙ্গ পচে গেলে না মৃত্যু কামনা করে, তেমনি বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গে যেহেতু পছন্দরা, সে জায়গা থেকে আমরা যেহেতু দেশের মৃত্যু কামনা করতে পারি না, সে জায়গা অন্তর্বর্তী সরকার এই সমস্ত জায়গাগুলোতে অভিজ্ঞ, দক্ষ, দেশপ্রেমিক লোকদের নিয়োগের মধ্যে দিয়ে একটি সংস্কার কার্য পরিচালনা করবেন এবং এর মধ্যে দিয়ে দেশে একটি সুস্থ সুন্দর বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমলা, প্রশাসন বিরাজ করবে। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় থাকুক এবং আমি যেমন করে চাই তেমনভাবে তারা তাদের শাসন কার্য পরিচালনা করুক। আশা করি এটি আপনাদেরও কামনায় থাকবে। যেহেতু দেশের নতুন বিজয়ের মধ্যে দিয়ে বর্তমান ক্ষমতা ছাত্র জনতা, কৃষক, মজুর সবার হাতে রয়েছে বলে আমি মনে করছি, সে জায়গা থেকে হয়তো আমি আপনি নিজেকে প্রশ্ন করার মতো একটা ক্ষমতা রাখি। দেশ যদি আপনাকে এই মুহূর্তে ডাক দেয়, তাহলে আপনি কি দেশের সেবায় নিয়োজিত থাকবেন? অথবা আপনি দেশের সেবায় নিয়োজিত থাকার জন্য এবং দেশের যে অঙ্গ সংগঠন নিয়ে কাজ করবেন, সেই অঙ্গ সংগঠন নিয়ে আপনি কতটুকু ভেবেছেন বা কতটুকু জানেন? সেই জানার উপর ডিপেন্ড করবে আপনি দেশের সেবায় কতটুকু বা কত পার্সেন্ট নিজেকে নিয়োজিত করতে পারবেন। প্রথমে আমরা যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, শিক্ষা ব্যবস্থার মূল যে জায়গা সেটি হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কেমন জানেন? একটি শিশু যখন জন্মগ্রহণ করার পর সে কীভাবে খাবারটা খাবে, কোন খাবারটা খেলে তার গলায় ভেদে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে পারে, এবং কোন ছোট ছোট শব্দ এবং বর্ণগুলো শিখলে সে আম, কাঁঠাল, ভাত, মা, বাবা, ভাই
এই গুরুত্বপূর্ণ ছোট ছোট শব্দগুলো উচ্চারণ করতে পারবে এবং প্রাথমিক পর্যায়ে তার জীবন পরিচালনা করা সহজ হবে, সেই জিনিসগুলো যেমন পরিবারে শিক্ষা দেয় প্রথম লগ্নে, তেমনি প্রাথমিক শিক্ষাটাও একটি সন্তানের জন্য সেই রকম শিক্ষা প্রদান করে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। একটি দুঃখের বিষয়, আমি যখন ছোট ছিলাম, প্রাথমিক শিক্ষা নিয়েছিলাম, তখন দেখতাম যে একটি বিদ্যালয়ের একটি ক্লাসরুমে, কোনো শ্রেণীর ক্লাসরুমে 70-80 জন করে ছেলেমেয়ে উপস্থিত থাকতো। কিন্তু বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবস্থা এতই খারাপ যে বর্তমানের যে অভিভাবক রয়েছেন তারা ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে না ভরসা পান না। সেখানে ঠিকঠাক ক্লাস হয় না, ঠিকঠাক যারা পড়াতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা ঠিকঠাক পড়ান না। হ্যাঁ, কীভাবে পড়াবেন? কারণ দেখা যায় কি, একটি বাচ্চা ছেলের সাথে ডিল করে তাকে পড়াশোনার পরিবেশ তৈরি করে দেওয়া কিন্তু একটু জটিল ও কষ্টসাধ্য। সেই শিক্ষা যদি তাদের না থাকেন, শুধু কর্মসংস্থানের ব্যবস্থা, নারীদের চাকরির ব্যবস্থা, এগিয়ে নেওয়ার ব্যবস্থা, এটি যদি শুধু চিন্তা থাকে তাহলে কিন্তু এটি সত্যিই সঠিক সমাধান না। সে জায়গা থেকে দেশের সবচেয়ে জ্ঞানী, সুস্থ, সুন্দর মস্তিষ্কের যারা আসলে প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করতে চায়, একটি শিশুর মনোবল এবং মানসিকভাবে এমনভাবে বিকশিত করার প্রচেষ্টা করবে যাতে তারা পরবর্তী লক্ষ্য এবং পরবর্তী শিক্ষা অর্জন কর্মসূচি, জীবন পরিচালনা করার কর্মসূচি খুব সহজে নির্ধারণ করতে পারবে, সেই সকল লোকদের প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া উচিত। না হলে আমাদের প্রাথমিক শিক্ষা ভেঙে পড়ার মধ্যে দিয়ে যে শুধু প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তা না, এটা কিন্তু পরবর্তী শিক্ষা কার্যক্রম এবং পরবর্তী প্রত্যেকটা শিশুর জীবন পরিচালনা করার, তারা কেমন মানুষ হিসেবে গড়ে উঠবে, তারা শিক্ষা ব্যবস্থায় কেমন করে নেবে, সেটিও তাদের নির্ধারণ করার ক্ষমতা অ্যাটলিস্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু করা হয়ে থাকে। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি দেখেছি, যেহেতু আমি ভারতে অবস্থান করছি পড়াশোনার জন্য, আমি যখন দেশ থেকে আসা যাওয়া করি তখন দেখি যে অনেক বয়স্ক মানুষ নানা সমস্যার কারণে 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকে ভারতের এবং নানা রাজ্যে চিকিৎসার জন্য আসেন। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যদি বাংলাদেশ থেকে 100 টাকা নিয়ে আসেন তাহলে 65 থেকে 70 টাকার আশেপাশে পাবেন। 30 টাকা কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে নাই হয়ে যায় এখানে আপনি যখন চিকিৎসা সহ নানা কাজকর্ম করাতে আসেন। সে জায়গা থেকে আমরা যদি বাংলাদেশে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারি, যে স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের মানুষ নেওয়ার পর তারা ভুলতেই বসে যাবেন যে তাদের কখনো ভারত যাওয়া দরকার, এবং এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে মনে হবে যে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের যারা আছেন সেখানেই তারা তাদের স্বাস্থ্যের সকল সমস্যার সমাধান পাচ্ছেন, তাদেরকে শহরগুলোর দিকে আর শহরমুখী যাতে না হতে হয়। এই একটি স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেশের মানুষ যেমন সুস্থ সবল থাকবেন, সেই দিক থেকে আমাদের বিদেশি চিকিৎসা করার জন্য যে অর্থ ব্যয় হতো সে অর্থ ব্যয়গুলো বাঁচবে। পরবর্তী যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, একটি দেশের জন্য তার ভূমি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু একটি ছোট দেশ, সে জায়গা থেকে আমাদের ভূমির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্য দিক যদি দেখি, আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, সেই দিক থেকেও কিন্তু আমাদের জমির যে গুরুত্ব সেটি অসীম। কিন্তু আমাদের দেশে এটি কেন যে নজরে নেওয়া হয় না, যে মানুষ দিন দিন চাষাবাদ যে জমি আছে সেটিকে ভরাট করছে ঘর বাড়ি সহ নানা কাজকর্মের জন্য। আরেকটি জিনিস আমি খেয়াল করেছি, কোনো একটি পরিবারে যদি 5 জন সন্তান হয় তাহলে কেন যেন তারা 5টি ঘর করে নিজেদের মতো আলাদা করে থাকতে চায়। আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সেসব কিছু থাকবে এবং সেসব কিছুর আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। সে জায়গা থেকে আমার যেটা মনে হয়, একটি পরিবারে যদি 5 জন ভাই থাকেন তাদের 2টির বেশি ঘর করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তো এর জন্য তাদের যদি অর্থের প্রয়োজন হয় তারা অবশ্যই রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নেবেন এবং রাষ্ট্র ও দেশের চাষাবাদ জমি রক্ষার জন্য তাদের সে সহযোগিতা করবেন। তো এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি। আর বর্তমান সরকার যেহেতু জনগণের সরকার, তরুণের সরকার, শিক্ষিত সমাজের সরকার, এবং পরবর্তী সরকার যেভাবে আশা রাখছি তিনি কৃষকের সরকার, শ্রমজীবী সরকার, সকল স্তরের মানুষের সরকার হবে, সে জায়গা থেকে হয়তো আপনি যদি অনেক বেশি চিন্তাশীল হন বা আপনি যদি চিন্তা করেন যে আপনি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত এবং রাষ্ট্রকে নিয়ে আপনি বিশাদ একটি জ্ঞান নিজের মধ্যে রয়েছে, তাহলে আপনি কিন্তু রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ অবশ্যই করবেন। আমরা যারা বাংলার কৃষক আছি,
আমরা হয়তো ফ্যাসিজম কি সেটা বুঝি না, কিন্তু আমরা যে দিন দিন নিজের অধিকার হারাচ্ছি, বাজারে গিয়ে যে নিজের মন মানসিকতা সংকুচিত হয়ে যাচ্ছে, আমাদের পকেট খালি হয়ে যাচ্ছে, আমরা যে দেশে কেউ নিরাপদ না, যে কোনো সময় জীবন বিপর্যয় হতে পারতো বা পারে, সেই জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝি। আমরা যে ভোট দিতে পারছি না, আমাদের যে ভোটের অধিকার হরণ হয়ে যাচ্ছে, সেই জিনিসটাই আমরা বুঝি। তো দেখা যায় যে বর্তমান সরকার বা বর্তমান পরবর্তী প্রজন্ম যারা আমরা রয়েছি, আমার কাছে আমার কামনা বা আপনাদের কাছে আমার কামনা যে পরবর্তী সরকার, পরবর্তী দেশ, পরবর্তী রাষ্ট্রযন্ত্র অন্য রকম হবে, যেটি সোনার বাংলা এবং উন্নতির স্বর্ণ শিখরে আমাদের দেশকে পৌঁছাতে সাহায্য করবে। এই ছোট ছোট জায়গাগুলো ভাবেন দেশের জন্য। আমার ভাবনার জায়গা থেকে, আমার ভাবনার হয়তো অনেক অপরিপক্কতা থাকতে পারে, কিন্তু আপনার ভাবনা যদি আরও পরিপক্ক হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার উচিত রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা বা অংশগ্রহণের চেষ্টা করা। ধন্যবাদ।